আবারও ভিডিও বার্তায় হাজির ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার আরও একটি ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি নিজেকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে হাদী হত্যার মাস্টারমাইন্ড হিসেবে অন্য একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন, যাকে ধরলেই বেরিয়ে আসবে হাদী হত্যার আসল রহস্য, দাবি ফয়সালের। আরো জানাচ্ছেন এসআই রাজ। যেমনি যান, উনি ভালো মানুষ, ওনার কাছ থেকে আপনি যা 2-4 কোটি টাকা নিয়ে আপনি নির্বাচনটা বাদ দিয়ে দেন। এটা আমি একবার থাইজেন করতে বলছি। ওসমান হাদীর হত্যাকাণ্ডে ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে, এটা নিয়ে তোলপাড়। সে নিজে দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না। সে দাবি করছে যে আমি দুবাই। সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে দুবাই? আর দ্য রিসেন্ট ওসমান হাদীর খুনি ফয়সাল তার আরো একটা ভিডিও ফাঁস। প্রিয় দর্শক, তিনি এবার নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তিনি আরেকজনের দিকে ইঙ্গিত করেছেন যে তিনি নান, আরেকজন আছে এর পেছনের মূল হোতা। কে আসলে তিনি? সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন আজকের এই ভিডিওটি। আশা করছি ভিডিওটা আপনার সর্বোচ্চ পরিমাণে শেয়ার করবেন। এই ব্যক্তি তিনি যে চাঞ্চল্যকর নতুন তথ্যগুলো দিয়েছেন, এর আগে এরকম তথ্য কোনো ভিডিওতেই পায়নি। তো দর্শক, কথা বেশি বাড়াবো না, আপনাদের সেই গতকালকের লেটেস্ট এবং সর্বশেষ তৃতীয় লাইভটা আপনাদের সাথে শেয়ার করছি। চলেন দেখে আসি। হ্যালো, আমি আবার আসলাম আপনাদেরকে। আমার কিছু কথা শেয়ার করার ছিল। আমি ফেসবুকে ভিডিও দেওয়ার পর দেখলাম যে অনেকেই অনেক প্রশ্ন করছেন, নানা ধরনের মন্তব্য করছেন, আমার কথা হয়তো বিশ্বাস করছেন না। অনেকের একটা প্রশ্ন ছিল যে আসলে আমি দেশে আছি বা আসলে দুবাই যাইনি। আমি একটু খুলেই বলি, কারণ এই 15-20 দিন পরে যেহেতু আমি বলছি, আমি দুবাইয়ের শারজাতে আছি। এখন আমি দুবাই আসলাম কিভাবে সেটাও বলি। আমার একটা ক্লোজ ছোট ভাই আছে, খুব কাছের। তার নাম হচ্ছে কাউসার মোল্লা, তার বাবার নাম হচ্ছে ইয়াসিন মোল্লা। তো এই কাউসার মোল্লা আমার খুবই ভালো একটা ছোট ভাই। সে আমাকে সবসময় হেল্প করে। তার ওখানে আমি ছিলাম এক রাত ছিলাম, কারণ ওখানে থাকার পিছনে কারণ হচ্ছে মানে তার সাথে আবার আমাদের যে র্যাব 2, সেখানে খুবই ভালো সম্পর্ক। তার ওখানের একটা এএসআই আছে তুষার নাম, তার সাথে খুব ভালো সম্পর্ক থাকার কারণে সে কিন্তু প্রথম আমাকে ফোন দিয়ে জানায় যে ভাই এই ঝামেলা হয়েছে, আপনি জানতে পারছি, আপনি আমার বাসায় আসেন, এরপরে আমি আপনাকে দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করব। তো আমি পরে বুঝতে পারিনি, পরে ফেসবুকে দেখলাম, দেখার পরে সে আমাকে লিঙ্ক দিল, দেখার পরে আমি তার ওখানে চলে যাই এবং এক রাত তার ওখানে ছিলাম। তার বাবা ইয়াসিন মোল্লা মোটামুটি পাওয়ারফুল লোক আর টাকা পয়সা আছে অনেক। তো এই কাউসার যেহেতু র্যাবের সোর্স হিসেবে কাজ করে, তো সে আমাকে হেল্প করছে, অনেক হেল্প করছে। আমি ওখান থেকে চলে আসতে পারছি। আর এই কাউসারই কিন্তু আমাকে হাদির সাথে পরিচয় করে দিছিল। আমার কাজের জন্য কাউসার মোল্লা আমাকে হাদির সাথে পরিচয় করায় দেয়। আমি তার নামটা কেন বললাম, কারণ আমার তাকে সন্দেহ হয়েছে। সে আমাকে দেশ থেকে করছে, সেভ করছে, সবকিছু করছে। যেহেতু কাজটা আমি করি নাই, সে জানতো যে আমি কখন হাদির কাছে যাই, কি করি না করি, সবই জানতো। কারণ আমার কাজের জন্য আমি যাচ্ছিলাম, এটা সে জানতো। যেহেতু সে আমাকে পরিচয় করেছে, তাকে আমি, সে নিজেকে এখন ওই নাহিদ সার্জিস, তারপর আপনার হাদি, এদের খুব ক্লোজ আমাকে বলছিল। সেই বিদায় আমি তাকে বারবার বলছিলাম যে আমাকে তাহলে একটু পরিচয় করায় দেন আমার কাজটার জন্য। আমার কাজটা তো এখন দরকার, কারণ আমার প্রতিষ্ঠানে কোনো কাজ নেই। তো সে আমাকে পরিচয় করা দেয়। কিন্তু যখন আমি জানি না, ওখান থেকে চলে আসার পর, বিদায় নিয়ে চলে আসার পর হাদি গুলি খাইছে এবং সে আমাকে আশ্রয় দিছে এবং সে আমাকে সেফ এক্সিট করে দিছে। আর সে র্যাবের সোর্স হিসেবে কাজ করছে। যখন এগুলো আমি মিলাইলাম, তখন আমার কাছে মনে হলো যে সে অনেক কিছু জানে। তাই আমি তার কথাই বললাম যে আপনারা একটু, আমি বাংলাদেশের পুলিশ প্রশাসনকে বলবো যে আপনারা একটু কাউসার মোল্লা আর তার বাবা ইয়াসিন মোল্লা, এই দুজনকে একটু জিজ্ঞাসাবাদ করবেন যে আসলে মূল ঘটনা কোথায়, আমাকে কেন, আমার মনে হচ্ছে তারা আমাকে ফাঁসাইছে।
তো এটা গেল। তাদের সাথে জড়িত প্রাইভেট সোর্স হিসেবে সে কাজ করে, তাদের সাথে জড়িত র্যাব 2 এর তুষার নামে একজন এসআই আছে, আপনার তাকেও জিজ্ঞাসাবাদ করবেন। এখন আমি আরেকটা কথায় আসি। আপনারা বলছেন যে আমি কেন দেশ ছেড়ে চলে গেলাম। আরে ভাই, আমি তো মানুষ, আমি ব্যবসা করে খাওয়া ছেলে। দিন শেষে দেখা যাবে যে আমি দেশে থাকবো, আপনারা আমাকে মব করবেন। তো যেহেতু মবের যুগ চলতেছে এখন, 5ই আগস্টের পর থেকে আপনারা মবের একটা যুগ নিয়ে আসছেন, তো আমি কিভাবে মানে দেশ না ছেড়ে আসি? আর আমাকে তো কালচারই বলছে যে আপনি দেশ ছেড়ে চলে যান, আপনি দেশে থাকলে অনেক ঝামেলা হবে। তো আমি দেশ ছেড়ে চলে আসছি। পরবর্তী জানতে পারছি এই কাউসার র্যাবের সবার সাথে ঘুরে ঘুরে মানে মোটামুটি র্যাবকে ব্যস্ত রাখছে এবং আমার ফ্যামিলিকে সেই মোটামুটি ইনফরমেশন গুলো দিচ্ছে। তো আমি বারবার বলছি যে আপনারা কাউসারকে ধরেন। আমি শিওর এই আমাকে ফাঁসানোর পিছনে ওর অনেক বড় হাত আছে এবং সে জানে যে কাজ কাদের। যেহেতু তার ব্যাকগ্রাউন্ড, আমার ছোট ভাই ভালো সম্পর্ক ছিল, তার ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালো ছিল না। একটা ভিডিও আমি শেয়ার করব, সে কিছুক্ষণ পরে তার হাতে আর্মস ছিল, এই ভিডিওটা আমি শেয়ার করব। এটা আমাকে একজন পাঠাইছে। ওকে, আচ্ছা, এখন আরেকটা প্রশ্ন আপনাদের উত্তর দিই। আমি প্রশ্নগুলো নোট করছি, একটু একটা মিনিট। আচ্ছা, আমার ব্যাংকের যে ট্রানজেকশন, হ্যাঁ, আমার ব্যাংকের যে ট্রানজেকশন আমি বলি, আমি সরকারি কাজ যেহেতু করি, আমার ব্যাংকের ট্রানজেকশন প্রতি বছর যে টার্নওভার, এই প্রতিটা টার্নওভারের ভ্যাট ট্যাক্স দেওয়া। ভ্যাট ট্যাক্স দেওয়া আমি প্রুফ দেখাই আপনাদেরকে। প্রতিটারই ভ্যাট ট্যাক্স দেওয়া। এন্ড আমি ব্যবসা করি 2010 সাল থেকে। তো আমি ট্যাক্স দেওয়া শুরু করেছি মেবি 14 সাল থেকে। হ্যাঁ, তো ওসব কাগজগুলো নাই, একটা 2টা বছরের খুঁজে পাইছি। এই যে দেখেন, 2022 সালে আমার 21 লাখ টাকা ট্যাক্স দেওয়া ছিল এবং 2023 সালে আমার 66 লাখ টাকা, এবং এই বছর কিন্তু আমি 9 লাখ টাকা, ব্যবসা এত ভালো ছিল না, 9 লাখ টাকা আমি ট্যাক্স দিয়েছি। ঠিক আছে, আপনাদের আরো কিছু প্রশ্নের উত্তর দেব আমি। যে আপনারা বলছেন যে আসলে হাদি টাকা নেয় না, হাদি অনেক ভালো মানুষ। আমার যে 65 লাখ টাকা আপনারা বলছেন বাজেয়াপ্ত করবেন, এই 65 লাখ টাকা আমার 2টা আইটি কোম্পানি থেকে আমাকে দেওয়া হয়েছে এবং এটা পে অর্ডারের মাধ্যমে দেওয়া হয়েছে। আপনারা এগুলা আপনাদের যেই সিআইডি আছে তাদেরকে বলেন খুঁজে বের করতে। এটা আমার কামাই করা টাকা, তাদের সাথে আমার ব্যবসায়িক ডিল ছিল বিধায় এই টাকা তা আমাকে দিছে। আর এখন ওই টাকাটা আমি এফডিআর করে দিছিলাম আমার বাবুর জন্য, আমার ওয়াইফের নামে। ওই টাকাটা আপনারা বাজেয়াপ্ত করতে যাচ্ছেন, করেন, সমস্যা নেই। হাদিকে আমি 5 লাখ টাকা দিয়েছি, তার প্রমাণ হচ্ছে হাদি যখন আমার কাছে টাকা চায়, ঠিক এই টাকার উপরে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে। আমার কাছে যদি ভাই 127 কোটি 218 কোটি টাকা থাকতো, তাহলে আমি কি লোন নিতে যেতাম? আমাকে খুব মিথ্যা ভাবে ফাঁসানো হয়েছে। আমি এগুলোর সাথে জড়িত না, বাবা মা জড়িত না। ওখানে আপনি এনআরবিসিতে খবর নিবেন আপনারা যে আমি 5 লাখ টাকা লোন নিয়েছি এবং লোন নিয়ে এই টাকা আমি হাদিকে দিয়েছি। কারণ সে আমাকে বলছিল যে ইসের ছাড়া, মানে অ্যাডভান্স ছাড়া সে কাজ করতে পারবে না। আরেকটা কথা, আপনারা বলতেছেন যে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওসমান হাদির হত্যাকারী ফয়সাল ভিডিও বার্তা দিয়েছে, এটা নিয়ে তোলপাড়। সে নিজে দাবি করছে যে আমি হত্যার সাথে জড়িত না, সে দাবি করছে যে আমি দুবাই। সে যদি পালিয়ে গিয়ে থাকে তাহলে সে কেন বলবে যে দুবাই? আর দ্য রিসেন্ট এটা নিয়ে যে চেক করে দেখেছে যে এটা এআই না। তো এটা যদি এআই না হয়, তা এআই না, ঠিক আছে, আমরা যেহেতু চেক করা হয়েছে এবং বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে এআই না, কিন্তু তার অঙ্গভঙ্গি, কথা বলার ভঙ্গি আপনি দেখেন, মানে খুবই একটা মানুষ যেভাবে স্বাভাবিকভাবে কথা বলে সে সেভাবে কথা বলছে না। এটা গতকালকে ভিডিওতেও আমি বলেছি। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে সে দাবি করতেছে সে দুবাইতে, সে এতদিন সবাই জানে যে সে ইন্ডিয়াতে পালিয়ে গেছে।
এখন প্রশ্ন হচ্ছে সেটা আসলে ইন্ডিয়াতে আছে, না দুবাইতে আছে, না বাংলাদেশে লুকিয়ে সে এই কথাগুলো বলছে। 3 নাম্বার হচ্ছে সে দাবি করছে যে হাদি তাকে কাজ পাইয়ে দিবে বলে 5 লাখ টাকা নিয়েছে। হাদি সম্পর্কে আমি একটা কথা বলি, হাদি কয়েকবারই আমার টকশোতে এসেছে। ইভেন জুলাই যোদ্ধা যারা মানে জুলাইতে যারা নিহত হয়েছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন যে শহীদ পরিবারের অনেকেই আমার প্রোগ্রামে জয়েন করেছে, এবং এক শহীদ পরিবার আমাকে মানে আমার প্রোগ্রামে বলেছে, সেটা আমি কাট করে দিব, একটা রিলস বানিয়ে দিব। এই হাদি মানে জুলাই পরিবারের এক মাকে, অসহায় মাকে, যেই জুলাই যোদ্ধা মানে জুলাইতে ওনার এক সন্তান মারা গিয়েছে, তারপরে সেই কয়েক মাস পরেই স্ট্রোক করে ওনার হাজবেন্ড মারা গিয়েছে, আরেক ছেলের ক্যান্সার, সেই চিকিৎসার জন্য উনি ধারে ধারে ঘুরেছেন, ইভেন স্বাস্থ্য উপদেষ্টার কাছে গিয়েছেন, তারপরে তিনি এই যে এনসিপির নেতাদের পিছনে পিছনে ঘুরেছেন, তারপরে মানে যে উপদেষ্টারা ছিল, ছাত্র উপদেষ্টারা ছিল, আসিফ মাহমুদ, তারপরে মাহফুজ আলম, এদের কাছে গিয়েছেন, কারো কাছে কোনো হেল্প পাননি। তিনি একমাত্র হেল্প পেয়েছেন তারেক রহমান থেকে, এবং হাদি ওনাকে একসময় 5 লাখ টাকা কি 4 লাখ টাকা দিয়েছে। আপনাদের মনে হয় মানে হাদি তো এটা প্রচারও করেনি, মানে হাদি কোনোভাবেই তো বলেও নেই। আমরা সাধারণত দেখি কি মানে কোনো উপদেষ্টা মানে কোনো ছাত্র উপদেষ্টা বা যদি এনসিপি কোনো নেতা কাউকে হেল্প করে, সেটা কিন্তু মিডিয়াতে খুবই প্রচার হয় এবং ভিডিও করে নিজেরাই ছেড়ে দেয়। অথচ হাদি একটা পরিবারকে, এই অসহায় পরিবারকে 5 লাখ টাকা দিয়েছে, সেটা সে অসহায় পরিবার কথার প্রসঙ্গে আমার এখানে এসে বলেছে। কিন্তু হাদি কি এটা উল্লেখ করেছে? সেই হাদিকে আপনাদের মনে হয় যে হাদি 5 লাখ টাকা ঘুষ নেবে কাজ পাইয়ে দেওয়ার মানে ব্যাপারে? এই যে বিভ্রান্তিকর তথ্যগুলো, এটা কি মানে এটা তো প্রমাণ করে যে ওনাকে দিয়ে হয়তো কেউ বলাচ্ছে, বা উনি মিসগাইড করছে মানুষকে বিভিন্নভাবে, নিজেকে নির্দোষ। আমি গতকালকেও বলেছি যে কোনো অপরাধী কখনোই বলে না যে আমি অপরাধী। সবকিছু প্রমাণিত হওয়ার পরে সে কেন, তাকে দিয়ে কারা বলাচ্ছে, এটা হচ্ছে এখন সবচেয়ে বড় প্রশ্ন। তার পেছনে কারা আছে এখনো যে আমাদের সরকার সেটা বের করতে পারে নাই, এটা সবচেয়ে বড় ব্যর্থতা। এবং হাদি সম্পর্কে যে নোংরা কথা সে বের করেছে, এটার জন্য তার আবার শাস্তি হওয়া উচিত। হাদি আমাদের মাঝে নেই, হাদি আমাদের মাঝ থেকে চলে গেছে, কিন্তু সেই হাদিকে নিয়ে নোংরা কথা বলার কোনো অধিকার তার নেই। এবং হাদিকে বিতর্কিত করার চেষ্টা করছে, জামাত ইসলামকে বিতর্কিত করার চেষ্টা করছে, সে নিজেকে সেভ করছে। কেন, মানে এর পেছনে চক্রটা কি? সরকার কেন এটা বের করতে পারছে না, সেটা হচ্ছে যে আমাদের প্রশ্ন। এত কিছু জানার পরেও তা সরকার এখন বলছে যে সে মনে হয় কমেন্ট বক্সে এবং বরাবর মতোই যেটা বলে থাকি যে একটা জিনিস যাচাই বাছাই করতে হবে, প্রচুর যাচাই বাছাই করতে হবে, দেখতে হবে, বুঝতে হবে, তারপরেই আমাদের সেই সিদ্ধান্তটা নিতে হবে। এই ব্যক্তি উসমান হাদির খুনি ফয়সাল হিসেবে আমরা চিনি, সে নিজেকে নির্দোষ দাবি করে এবং তার এক পর্যায়ে, তার বক্তব্যের এক পর্যায়ে তিনি উসমান হাদিকে অপরাধী বানানোর চেষ্টা করছে, এবং অনেকেই বলা বলি করছে এটা এআই না বাস্তব, এআই না বাস্তব, এই দুই মানে ফ্যাক্টের মধ্যে আমরা পড়ে গেছি। এআই এমন একটা পরিস্থিতি, আসলে মানুষ এত সঠিকভাবে দেখছে তারপরেও বুঝতে পারছে না এটা এআই না বাস্তব। তো যাই হোক, দিন শেষে যেটাই হোক না কেন, আমরা আমাদের একটাই কথা, যেই জড়িত থাকুক না কেন, যারাই জড়িত থাকুক, অবশ্যই ওসমান হাদির খুনিদের বিচার করতে হবে। এবং গতকালকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী তারা কিন্তু বলেছে যে আগামী 7 তারিখের মধ্যে যদি এর কোনো বিচার না হয় তাহলে এই সরকারের অবস্থা খারাপ আছে। যদিও নির্বাচন সামনে 12 তারিখ আসতেছে, তারপরেও সরকারকে